নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি গতকাল থেকে সমাসের একটা সিরিজ শুরু করেছি, যেখানে সমাস সম্পর্কে প্রথম ভিডিওতে আমি সমাসের যে প্রাথমিক ধারণা সেটা আলোচনা করেছি এবং সমাসের বিভিন্ন ভাগ, সমাসের বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেই সমস্ত বিষয়ে আলোচনা করেছি। আজকে পড়ব দ্বন্দ্ব সমাস সম্পর্কে। চলুন শুরু করা যাক। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে সমাজ থেকে বা বাংলা যেখানে রয়েছে আর কি, সেই সব জায়গা থেকে বাংলা ব্যাকরণের সমাজ জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও বোর্ডের পরীক্ষা বা ক্লাস 8, 9, 10 এই সমস্ত ক্লাসেও সমাসের একটা বিরাট অংশ পড়তে হয় ছাত্রছাত্রীদের। সুতরাং আপনাদের যাদের ভিডিওটা প্রয়োজন রয়েছে অবশ্যই একটু শেয়ার করে নিজেদের কাছে রেখে দেবেন। চলুন শুরু করা যাক আজকের টপিক, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে, দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা যুগ্ম। পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য বজায় রেখে দুই বা ততোধিক শব্দ যুক্ত হয়ে যে সমাস তৈরি হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ দেখুন, দ্বন্দ্ব বলতে বোঝায় যুগ্ম বা জোড়া। সহজ কথায় উভয় অর্থই প্রধান হলে তাকে দ্বন্দ্ব সমাস বলা হবে। অর্থাৎ সমাসের যে 5টা অংশ আমরা পড়েছিলাম, যার মধ্যে পূর্বপদ পরপদ থাকে বিগ্রহ বাক্যে বা ব্যাসবাক্যে, সেই ব্যাসবাক্যের উভয় পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটোই যখন প্রধান হচ্ছে, দুটোরই অর্থ সমান সমান প্রাধান্য পাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন হচ্ছে দেখুন, বাবা মা, এখানে বাবা মা এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, দেখুন হাইফেন দিয়ে জোড়া করে লেখা রয়েছে। এখানে বাবাকেও বোঝাচ্ছে এবং মাকেও বোঝাচ্ছে, তখন এইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কারোরই অর্থ বেশি প্রধান বা কেউ কম প্রধান এটা নয়, দুটোই সমান প্রাধান্য পাচ্ছে। ব্যাসবাক্যে 3টি অব্যয়ের যে কোনো একটি থাকতে পারে, যেমন ও, আর এবং এই 3টি অব্যয় পদের মধ্যে যে কোনো একটি দিয়ে দ্বন্দ্ব সমাসের 2 পদকে লেখা হয় ব্যাসবাক্যে, এবং সমাসবদ্ধ হওয়ার পরে এই অব্যয় পদগুলো লোপ পেয়ে যায়। দ্বন্দ্ব সমাসকে দুটো শ্রেণীতে ভাগ করা যেতে পারে, এক হচ্ছে অর্থানুসারে আর এক হচ্ছে ব্যাকরণগত বৈশিষ্ট্য অনুসারে। দ্বন্দ্ব সমাসের অর্থ অনুসারে যে শ্রেণীবিভাগটা হচ্ছে সেটা হচ্ছে সমার্থক শব্দ, যেমন পূর্বপদ পরপদ দুটোরই একই অর্থ প্রকাশ করে। যেমন ঘর বাড়ি, ঘর অর্থাৎ যা, বাড়ি অর্থাৎ দুটোই কিন্তু ঘর বাড়ি আমরা বলছি, তখন সেটা হচ্ছে এই ঘর বাড়িটা সমাসবদ্ধ পদ এবং পূর্বপদ পরপদ দুটোরই সমান অর্থ এবং একই অর্থ প্রাধান্য রয়েছে, ফলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপরে দেখুন আইন কানুন, এরকম যখন আমরা বলি আইন ও কানুন, মাথা মুন্ডু, মাথা ও মুন্ডু, ঘর দুয়ার, ঘর ও দুয়ার, খাতাপত্র, খাতা ও পত্র, এই সমস্তই হচ্ছে একই রকমের অর্থ প্রকাশ করছে, একই অর্থ, পূর্বপদ ও পরপদের সমান অর্থ। যেমন কলকারখানা, কল বলতেও যা, কারখানা বলতেও তাই, অর্থাৎ একই অর্থ প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে কলকারখানা, দ্বন্দ্ব সমাস, সমার্থক শব্দ। তারপরে হচ্ছে কি মিলনার্থক দ্বন্দ্ব, যেমন কাছাকাছি বা অনুসঙ্গযুক্ত একাধিক শব্দের যখন বন্ধন ঘটে তখন তাকে বলা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন কাগজ কলম কাছাকাছি অবস্থান করে, চা বিস্কুট। তারপরে দেখুন মাসি পিসি, হাত পা, ঝড় বৃষ্টি, বোমা বারুদ, এগুলো সব হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস, অর্থাৎ কাছাকাছি অর্থ বা অনুসঙ্গ রয়েছে। এরপরে হচ্ছে প্রায় সমার্থক বা সহচর দ্বন্দ্ব, অর্থাৎ পরপদটি পূর্বপদের সহচর হিসাবে কাজ করে। যেমন ধুতি চাদর, সহচর অর্থে ধুতি ও চাদর। পরপদ চাদর পূর্বপদের সহায়তা, অর্থাৎ চাদর দিয়ে চাদরের সহায়তায় ধুতি পরা যায়, এই অর্থে সহচর দ্বন্দ্ব সমাস। তারপর দেখুন পোকামাকড়, কাপড় চোপড়, পয়সা কড়ি, এগুলো হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। এত দূর আমাদের দরকার লাগে না, আমাদের ক্লাসের আলোচনাতে এগুলো দরকার লাগে, কিন্তু কম্পিটিটিভ আলোচনায় এইগুলো অতটা আসে না, বা বোর্ডের পরীক্ষাতেও এত ডিটেলসে দেয় না। দ্বন্দ্ব সমাস বলতে কী বোঝায় সেটাই দেয়, এবং দ্বন্দ্ব সমাজের এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে যে কোথায় কোথায় দ্বন্দ্ব সমাস হচ্ছে। আবার দ্বন্দ্ব সমাসের দ্বারা বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে, যেমন পূর্বপদ এবং পরপদের মধ্যে বিপরীত অর্থ প্রকাশ পায়, তখনও দ্বন্দ্ব সমাস হতে পারে। কেন হতে পারে? কারণ দুটোরই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে, যেমন ছেলে বুড়ো, ছেলে ও বুড়ো। তারপরে দেখুন সুখ দুঃখ, সুখ ও দুঃখ, লেনদেন, লেন ও দেন, দেনা পাওনা, দেনা ও পাওনা, এসব হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তাহলে দ্বন্দ্ব সমাসের এই উদাহরণগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আবার দ্বন্দ্ব সমাসের আরও একটা উদাহরণ হতে পারে যে বিরোধার্থক শব্দ, যেখানে বিরোধ জাতীয় শব্দ, মানে পরস্পরের প্রতি বিরোধ বা শত্রুতাপূর্ণ সম্পর্ক বোঝায়। যেমন দেখুন অহিনুকুল, অহি ও নকুল, দা কুমড়ো, দা ও কুমড়ো, সাপে নেউলে, সাপে ও নেউলে, আদায় কাজকলায়, আদায় ও কাজকলায়, এইটাও হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এবার সংখ্যাবাচক দ্বন্দ্ব, পূর্বপদ ও পরপদ উভয়ই সংখ্যাবাচক শব্দ থাকে, যেমন 7 5, 5 7, যেমন 7 ও 5, 7 17, 7 ও 17, 9 6, যেমন বলে টাকা 9 6 করিস না, এইখানে 9 6, এই যে 9 ও 6 দুটোই সংখ্যাবাচক শব্দ, সেই জন্য এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপরে 19 20, 19 ও 20, কাজের 19 20 হতেই পারে, এরকম উদাহরণ যখন আমরা বলি বাক্যে ব্যবহার করি তখন সেই 19 20টা হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এবার দেখি দ্বন্দ্ব সমাসের কিছু বৈশিষ্ট্য। দ্বন্দ্ব সমাসের ব্যাকরণের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন দুটি বিশেষ্য সহযোগে দ্বন্দ্ব সমাস হয়, যেমন দুটোই বিশেষ্য পদ, আইন আদালত, আদব কায়দা, ঘটি বাটি, রীতিনীতি, এ সমস্ত হচ্ছে দুটোই বিশেষ্য পদ। পরপদ পূর্বপদ দুটোই বিশেষ্য পদ, আইন আদালত, আদব কায়দা, কাগজ কলম, মশামাছি। তারপরে দুটো সর্বনাম যোগে, দুটোই সর্বনাম পদ, আগেরটা বললাম বিশেষ্য পদ দুটোই, এটা হচ্ছে দুটোই সর্বনাম পদ, যেমন যা তা, যে সে, যথা তথা, যথা ও তথা, তুমি আমি, তুমি ও আমি বা তুমি এবং আমি, যাকে তাকে, যাকে এবং তাকে, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস, সর্বনামযুক্ত দ্বন্দ্ব সমাস।
তারপর হচ্ছে দুটো ক্রিয়া বিশেষ্য যোগে, অর্থাৎ দুটো পদই হচ্ছে ক্রিয়া বিশেষ্য পদ, যেমন দেখা শোনা, দেখা ও শোনা, যাওয়া আসা, যাওয়া ও আসা, চলাফেরা, চলা ও ফেরা, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আবার দুটি ক্রিয়া বিশেষণ যোগে, যেমন ধীরে সুস্থে, আগে পাছে, সামনে পিছনে, আকারে ইঙ্গিতে, উঠে বসে, এগুলো সব দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তারপরে দুটো বিশেষণ যোগে, মানে দুটো পদই বিশেষণ হবে, ভালো মন্দ, ভালো মন্দ, এইটা আবার আগেরটা যেটা আমরা পড়েছিলাম বিপরীতার্থ, সেইটারও কিন্তু উদাহরণ। যেমন দেখুন, এই যে এখানে আমরা বিপরীতার্থ পড়েছিলাম যে ছেলে বুড়ো, সেইটারই প্রায় একই উদাহরণ ওইখানে আমরা কি দেখছি, ছেলে বুড়ো এখানে দুটোই বিশেষ্য পদ, আর এইখানে আমরা যেটা দেখছি দুটোই বিশেষণ পদ কিন্তু বিপরীতার্থ। ভালো মন্দ, উঁচু নিচু, দিন দুঃখী, লম্বা মোটা, তারপরে জানাশোনা, বাকি বকেয়া, এগুলো বিশেষণ পদ যোগে। তাহলে দ্বন্দ্ব সমাসের পদগুলো বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ নাকি সর্বনাম, এগুলো ভাবেও ভাগ আছে। এত ডিটেলস আমাদের দরকার লাগে না, কিন্তু তাও যেহেতু রয়েছে তাই আমি একবার আলোচনা করে দিলাম। এরপরে দেখুন অলুক দ্বন্দ্ব সমাস, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলো বিভক্তি লোপ পায় না, যেমন তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে, অর্থাৎ বিভক্তি যখন লোপ পাচ্ছে না। এমনিতে আমরা দেখেছি যে সমাসের মধ্যে যখন সমাসবদ্ধ পদ হয়ে যায় তখন বিভক্তি বা বাকি অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো থাকে, অব্যয় পদ বলুন বা ব্যাসবাক্যের মধ্যে থাকে, সেগুলো কিন্তু লোপ পেয়ে যায়, সমাসবদ্ধ পদে থাকে না। কিন্তু অলুক দ্বন্দ্ব সমাজে অর্থাৎ অলোপ মানে লোপ পাচ্ছে না, অর্থাৎ এখানে বিভক্তি লোপ পাচ্ছে না। যেমন দেখুন, ঘরে বাইরে, এই যে ঘরে এ বিভক্তিটা রয়েছে, বাহিরে এ বিভক্তি রয়েছে, তারপরে আদায় কাঁচ কলাই, এখানে যে অন্তঃস্থ বিভক্তিটা রয়েছে এইটা থেকে গেছে, কাগজে কলমে, এখানেও কাগজে ও কলমে, এটা ব্যাসবাক্য হচ্ছে, এখানে এ বিভক্তি থেকে যাচ্ছে, অর্থাৎ এখানে বিভক্তিটা লোপ পাচ্ছে না, তাই এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আর একটি কি বহুব্রীহি দ্বন্দ্ব সমাজ, এইখানে বহুব্রীহি আলাদা একটা সমাজ রয়েছে, কিন্তু বহুব্রীহি দ্বন্দ্ব সমাজ বলেও একটা জিনিস হয়, যেখানে দেখুন দুইয়ের অধিক পদ থাকে এবং প্রত্যেকটির অর্থ প্রধান থাকে। যেমন সাহেব বিবি গোলাম, এখানে সাহেব বিবি ও গোলাম তিনটি পদ রয়েছে, তিনটি পদে তিনটেরই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে, সাহেব বিবি গোলাম একসঙ্গে লেখা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে বহুব্রীহি দ্বন্দ্ব সমাস। তারপরে দেখুন নাক কান গলা, নাক কান ও গলা, তেল নুন লোকড়ি, তেল নুন ও লোকড়ি, এটা হচ্ছে ব্যাসবাক্য। ব্যাসবাক্য নির্ণয় কিভাবে করা যেতে পারে, যে শেষ পদের পূর্বে কেবল ও দিবেন এবং তার ফলে ব্যাসবাক্য সেটাই হয়ে যাবে। সাহেব বিবি গোলাম ব্যাসবাক্য হবে কি, সাহেব বিবি ও গোলাম। তেল নুন লোকড়ি, তেল কমা নুন ও লোকড়ি, তেল নুন লোকড়ি, এটা হচ্ছে বহুব্রীহি দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য। আরেকটা উদাহরণ, কয়েকটি বিশিষ্ট দ্বন্দ্ব সমাস বা নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস, যেমন অহর্নিশ, অহ ও নিশা, অহরাত্র, অহ ও রাত্রি, কুশীলব, কুশ ও লব, এইগুলো একটু নিপাতনে সিদ্ধ, অর্থাৎ এগুলো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিন্তু এগুলো দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ছে, যেহেতু পূর্বপদ পরপদ দুইয়েরই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের সমাস। আজকে দ্বন্দ্ব সমাসটা আলোচনা করা হলো। পরবর্তী পার্টে আমরা সমাসের অন্যান্য যে ভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। একটা লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।